আমার নাম সুমন, আমি আছি জাপানে টোকিওতে। তো আমি মোটামুটি ভালো একটি জব করছি, এবং যারা জাপানে বিদেশিরা আছে তাদের সম্পর্কে আমি একটি কিছু বলবো। কেন জাপান দিন দিন কঠোর হচ্ছে এবং বিদেশিদের জন্য জাপান কেন বিপদ সংকেত দেখা দিচ্ছে দিন দিন, সে বিষয়ে আপনাদের মাঝে আমি আজকে কিছু শেয়ার করব। তো আপনারা আজকে কিছু জাপান সম্পর্কে অবহিত হবেন। তো আমাদের জাপানে বর্তমানে নতুন একটি সরকার বসেছে কিছুদিন আগে, আপনারা সবাই জানেন। এটা হচ্ছে জাপানে একটি রেকর্ড করেছে, এটাই প্রথম জাপানে মহিলা সরকার এসেছে, তাকাইচি সাং। তো তিনি এসেই মানে বসছে যে সরকার হিসেবে, তিনি এসেই বর্তমানে যে পরিস্থিতিটা শুরু করেছে সেটা হচ্ছে বিভিন্ন রুলস রেগুলেশন নিয়ে। আসলে সব দেশেরই বিভিন্ন রুলস রেগুলেশন থাকে, সেগুলো মেনেই চলতে হয় বিদেশ বাড়িতে। তো আমরা যারা বাংলাদেশে থাকি তারা কিন্তু আসলে রুলসগুলো আমরা কমই মানি। যখন আমরা বিদেশে আইসা পড়ি তখন কিন্তু রুলস রেগুলেশনের মধ্যে আমাদের সব কিছু মেনটেন করতে হয়। তো এখন আমি 3টা বিষয় বা 5টা বিষয় আপনাদের মাঝে কিছু শেয়ার করব, আপনাদেরকে কিছু অবহিত করব। তো বিষয়টা হচ্ছে, যারা জাপানে বা এই দেশে প্রবাসীরা আছে, বিদেশিরা আছে, যারা এখানে কাজ করছে, তাদের নতুন একটি আপডেট এসেছে। পিআর, পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য আপনি যদি আবেদন করেন তাহলে পার্মানেন্ট থাকার জন্য, তাহলে আপনি বর্তমানে এখন 5 বছরের ভিসার মেয়াদ লাগবে। ভিসার 5 বছরের মেয়াদ লাগবে, 5 বছর। তো এখন আপনারা বলতে পারেন 5 বছর কেন লাগবে? এখন আপনারা যে কোনো ক্যাটাগরিতে যদি জাপানে ভিসাতে থাকেন, জাপানে চাকরিগত থাকেন, যে কোনো ভিসাতে, তো সর্বনিম্ন আপনার ভিসার মেয়াদ হতে হবে 5 বছর। যদি 5 বছর মেয়াদ থাকে তাহলে আপনি কি পিআরের জন্য আবেদন করতে পারবেন। এটা নিউ আপডেট। এখন আপনি বলতে পারেন যে 5 বছর ভিসার মেয়াদ কয়জনের আছে। এখন আমি যেহেতু জাপানে আছি বর্তমানে, একটু হলেও জানি। তো সেক্ষেত্রে আপনার 100%-এর ভিতরে বা 100 জনের ভিতরে আপনি শতকরা 97%ই 5 বছরের ভিসা পায় না। 3% বা 5% এইরকম 5 বছরের ভিসা পেয়ে থাকে। তো 5 বছরের যদি ভিসা পেয়ে থাকে, এই যদি শতকরা যদি 3-4 জন বা 5 জন হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে জাপানে পিআরের জন্য আবেদনের সংখ্যক লোকটা একদম কমে যাচ্ছে। তো খুব কঠিন হয়ে যাচ্ছে পিআরের জন্য। হ্যাঁ, তারপরে আপনি এখানে যদি পাসপোর্টধারী যদি হতে চান, সেক্ষেত্রে 10 বছর থাকতে হবে জাপানে। 10 বছর থাকতে হবে, ভ্যাট, ট্যাক্স, ইন্স্যুরেন্স, সব কিছুই, পেনশন সব কিছুই দিতে হবে, আপনাকে মেনটেন করতে হবে। যদি আপনি এগুলো না দেন তাহলে আপনি ভিসা বাতিল হতে পারে। তো সেক্ষেত্রেও কিন্তু কঠোর সতর্কতা, এখন খুব কঠিন হয়ে যাচ্ছে। যারা রিফিউজি ছিল তাদের কিন্তু খুব কঠিন। এখন আসলে বলতে গেলে তাদের দেশে ছাড়া আর কোনো উপায় নাই, কোনো ওয়ে নাই। কারণ এখানে বর্তমান নতুন সরকার এসে বসার পরেই কঠোর নিয়ম কানুন শুরু করেছে। কারণ এগুলো নিয়ম কানুন আসলে সব দেশেরই আছে, কেউ পরিচালনা করে কেউ করে না। এতদিন এগুলো আসলে নিয়ম কানুন ছিল, কিন্তু এগুলা আসলে বর্তমানে পরিচালনা করে নাই। এখন বর্তমানে যেটা হচ্ছে, আগে পরিচালনা করে নাই, তো করলেও ওইটা স্বাভাবিক পর্যায়ে ছিল। কিন্তু এখন নতুন সরকার এসে এমনভাবে পরিচালনা শুরু করছে, মানে কঠোর। মানে জাপানিজরা মানে আগে বিদেশিদের সাথে যে আচরণগুলা করতো, মনে হয় জাপানে একটা স্বর্গীয় একটা দেশ, মানে এখানে শুধু শান্তি আর শান্তি। কিন্তু এখন বিদেশিদের উপরে এমনভাবে ব্যবহার মানে বিহেভ করতেছে, মানে অকল্পনীয়। মানে আপনার সাথে এমন বাজে বিহেভ করতেছে, মানে আমি একা না, আপনি একা না, সকলকেই নিয়েই বলছি, সকলের সাথেই এরকম খারাপ বিহেভ করতেছে। কারণ তারা চাচ্ছে না। কিছুদিন আগে কিন্তু জাপানে অনেক আন্দোলন হয়েছে যে বিদেশিরা আর জাপানে ঢুকতে পারবে না, যারা আছে তাদেরকে বের করে দেওয়া হবে। এরপরে থাইল্যান্ড, তারপরে আবার চায়না, এদের সাথে একটু জাপানের গন্ডগোল হইলো। কারণ থাই থাই থাইটা হচ্ছে আপনার চায়নার চতুর সাইডে ঘিরে আছে। তো সেইটা ওদের এরিয়া নিয়ে এটা বলাতে পরে কিছু যদি করতে চায় চায়না থাইকে, তো সেক্ষেত্রে থাইয়ের পাশে থাকবে জাপান।
সেক্ষেত্রে বলাতে জাপান কিন্তু একটু মুখ থুবড়ে গেছে। তো আসলে জাপানে কিন্তু জানেনই সামরিক শক্তি কম, কারণ এটা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর কি এরকম মুখ থুবড়ে গেছে পারমাণবিক বোমা মারার পর হিরোশিমা নাগাসাকিতে। তো আমেরিকা এখন যতগুলা আপনার সেনাবাহিনী আছে সব জাপানের নাই, এগুলো সব হচ্ছে আমেরিকার গাড়ি গাড়ি দখল করে রাখছে চতুর্থ সাইডে জাপানে। তো সেক্ষেত্রে সামরিক শক্তিটা আসলে অন্য দেশের হাতে, এদের এই দেশের কোনো করার ওই রকম শক্তি নাই। তো এখন আমি আরেকটা কথা বলি। তো বিষয়টা হলো আর হচ্ছে আপনাদের যে SSW ভিসা আছে, TITP ভিসা আছে, ইঞ্জিনিয়ার ভিসা আছে না, জব ভিসা আছে। আর আরেকটা কথা হলো জব ভিসাতে কিন্তু আপনার বর্তমানে খুব কঠোর অবস্থা, যে যে সেক্টরে আছেন যদি না থাকেন অবশ্যই দেশে চলে যেতে হবে। হ্যাঁ, যদি কোনো ওয়ে থাকে এম্বাসি যদি সহানুভূতিতা করে তাহলে থাকতে পারেন, আর না হয় দেশে চলে যেতে হবে। এখন আপনার জাপান যদি এরকম কঠোর হয়, আর যারা নতুন আসছে তাদের মানে আসার পর থেকে তাদের মানে কি পেপার আসতেছে, মানে ট্যাক্স পে করো, নেনকিন পে করো মানে পেনশন, তারপরে কি ইন্স্যুরেন্সের বিল পে করো, মানে প্রচুর 12-14টা করে খামি বা কাগজ আসতেছে মানে এগুলো পে করার জন্য। কিন্তু আসলে দেখেন আমি কিন্তু 8 মাস ছুটিতে গেছিলাম দেশে, ছুটি থেকে আসার পরে আমার 3 লক্ষ টাকা বিল আইছে। আমি জানি না কেন 3 লক্ষ টাকা বিল আসলো। এই বিলটা হচ্ছে আমি ছিলাম না, হ্যাঁ আমি কিন্তু 8 মাস ছুটিতে গেছিলাম, সব কিছু কোম্পানি পে করছে, তারপরেও কিন্তু দেখেন তারপরে আমার 3 লক্ষ টাকা বাড়তি বিল আসছে। তো এই 3 লক্ষ টাকা বাড়তি বিল আসার কারণ হলো নতুন সরকার আসার পরে এগুলো সব রিনিউ করতেছে, হ্যাঁ যাদের আছে তাদেরও পাঠাইতেছে, যাদের নাই তাদেরও পাঠাইতেছে। তো ইতিমধ্যেই আমি যে পেনশনের যে 17,510 টাকা মনে হয় পেনশন সবারই আসছে, তো সেটা কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছি। আর এই পেনশনটা কিভাবে আপনি ক্যান্সেল করবেন সে বিষয়ে যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি পেনশনটা ক্যান্সেল করার জন্য যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব। তো বিদেশিদের রুলস রেগুলেশন এগুলো আসলে কাদের জন্য কঠিন হয়ে পড়ছে। তো একটা বিষয় হলো যারা স্টুডেন্ট বিষয়ে আসে তারা কিন্তু আসলে জাপানের রুলস সম্পর্কে জানে না, বুঝে না, জাপানি ভাষা ভালো পারে না। কিছু মানুষ আছে ভালো ভাষা পারে, স্টুডেন্ট আসে শিখে আসে, আর কিছু আসে পারে না। আবার কিছু মানুষ আছে স্টুডেন্ট ভালো ভাষা পারলে কি হবো, রুলস রেগুলেশন জানে না, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, তারপরে মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে চলতে হবে, রাস্তাঘাটে চলতে হবে, অনেক রুলস রেগুলেশন আছে। সো এইগুলো আসলে জানে না। তো না জানার কারণে অনেক জাপানিজদেরকে যখন জিজ্ঞাসা করে অনেক জাপানিজ অনেক মানে বোরিং ফিল করে, হ্যাঁ তারা বলতে চায় না, বিদেশিদের সাথে কথা বলতে চায় না। এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। আর ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে জাপানে আসলে থাকাটা খুব মুশকিল হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে জাপানে যদি থাকা মুশকিল হয়ে থাকে তাহলে ইউরোপে শান্তি নাকি জাপানে শান্তি। এখন আমি বলবো জাপানেও শান্তি নাই, ইউরোপেও শান্তি নাই, কোনো দেশেই শান্তি নাই। শান্তি একমাত্র আপনার হাতেই। কারণ আপনি যদি ভালো একটা দেশে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভালো একটি শিক্ষকতা ডেভেলপ করে যদি আসতে পারেন বিদেশে তাহলে ভালো একটি জব পাবেন, সব আপনার হাতে। হ্যাঁ, বাকিটা আপনার চেষ্টা। তো সেক্ষেত্রে মনে করেন কি, তাছাড়া বিদেশ বাড়িতে আমার মনে হয় না শান্তি আছে। শান্তি বলতে কি, আপনি সাময়িক সময়ের জন্য সুখ পাবেন। সুখটা কি জিনিস আর শান্তিটা কি জিনিস সেটাও আমি একটু বলি। সুখটা হইলো আপনি টাকা কামাইতেছেন, টাকা উড়াইতেছেন, 2 হাত দিয়ে মনে যা যা খাইতেছেন, এটাই হলো সুখ। আর শান্তিটা হলো আপনি কাজকর্ম করার শেষে, হ্যাঁ বাসায় গিয়ে ভালো একটা যে বাসায় গিয়ে তারপরে টেনশন মুক্ত যে একটা সময় থাকে, তারপরে মনে করেন বাসায় গিয়ে একটু ভালো মতো যে ঘুমাবেন, হ্যাঁ ফ্যামিলির সাথে ভালোভাবে কথা বলবেন, হ্যাঁ সবসময় একটি কি মানে একটা ভালো একটা অনুভূতি যে শরীরের ভিতরে কাজ করে, এটা হচ্ছে শান্তি। তো আসলে বিদেশে এইরকম আর পরিস্থিতি কারোর আছে কিনা জানি না, তো এইরকম নাই বলতেই চলে। বিদেশ বাড়িতে আসলে তেমন কিছু নাই, শান্তি নাই, সুখ আছে শান্তি নাই। তো সেক্ষেত্রে খুব কঠিন। তো জাপানে যারা যারা আসতে চাচ্ছেন, হ্যাঁ তারা আসলে দেখেন
আপনি অনেকেই বলবে যে জাপানে অনেক কঠিন হয়ে যাচ্ছে, জাপানে আইসেন না, বা ইউরোপে চলে যান বা অন্য দেশে চলে যান। আসলে এটা ভুল। কারণ আপনি যারা নতুন আসতে চান আগ্রহী তারা আসবেন। যারা নতুন মনে করেন পড়ালেখা করতেছেন বা পড়ালেখা করা শেষ করছেন, এখন অন্যরকম সিস্টেম হয়েছে, বন্ধু বান্ধব বা বড় ভাইদের কাছ থেকে শুনতেছেন জাপান এরকম হয়ে গেছে আর আইসো না, হ্যান ত্যান, এগুলো মাথায় নিয়েন না। ঠিক মতো পড়ালেখা করেন, জাপানে আসার জন্য প্রস্তুত হন। হ্যাঁ, কাদের জন্য কঠিন হয়ে গেছে, যারা রুলস রেগুলেশন মানে না, এবং যাদের যারা অবৈধ আছে তাদের। তো যারা আপনারা রুলস রেগুলেশন মেনে চলবেন, যারা বৈধ থাকবেন, তাদের জন্য কোনো কঠিন নয়। এখন আরেকটি বিষয় হচ্ছে, তো আরেকটি বিষয় হচ্ছে আগে কিন্তু আপনার জাইরো কার্ড, হ্যাঁ মানে ভিসা রিনিউ করতে 5,500 টাকা বা 6,000 টাকা লাগতো। তো আমি 5,500 টাকাতে কিছুদিন আগে রিনিউ করেছি। তো আপনারা যদি এখন বর্তমানে রিনিউ করতে যান, হ্যাঁ, সামনের বছর 6 মাস থেকে কার্যক্রমটা শুরু হবে। এটা হচ্ছে 30,000 থেকে 40,000 ইয়েনের মধ্যে। এটা কিন্তু বাড়িয়েছে। এটা আসলে আমাদের সাধারণত কোম্পানি পে করে। হ্যাঁ, যাদের কোম্পানি পে না করে তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। আশা করি তেমন কিছু হবে না, কারণ অন্য দেশে কিন্তু আরো বেশি বেতন কম কিন্তু আরো বেশি হয়ে থাকে। কিছু দেশ আছে আরো কম হয়ে থাকে, কিন্তু জাপানিসে সাধারণত যে বেতন পাওয়া যায় সেক্ষেত্রে স্বাভাবিক আছে, অস্বাভাবিক কিছু না। তো অনেকেই বললে কেন অস্বাভাবিক কিছু না, আসলে বিষয়টা হলো হুট করে 5,000 6,000 থেকে 3 মান বা 4 মান 4 মান এরকম ইয়েন করে ফেলেছে। এটা আসলে অস্বাভাবিক ধরতে গেলে, কিন্তু অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিকই। কারণ হুট করে বাড়াটা এটাই অস্বাভাবিক, কিন্তু এটা আয়ত্তর মধ্যেই আছে সবার। আর হচ্ছে বিজনেস ভিসাতে জানেনই, আগে 500 মান ছিল, এখন 3,000 মান হয়েছে, 3 কোটি ইয়েন। তো এসব সম্ভব না বিজনেস ভিসাতে আসা। তো যারা যতই বড় লোক থাক, এত টাকা বিজনেস দেখায় জাপানে আসবে না আমার মনে হয়। বা তো তারপরে আরেকটি বিষয় হলো, যেমন আপনার এসএসডব্লিউ ভিসা আছে। এসএসডব্লিউ ভিসার কিন্তু একটি একটি নতুন আপডেট দিয়ে এসএসডব্লিউ ভিসার কিন্তু 5 বছর মেয়াদ থাকে প্রথম এসএসডব্লিউ 1-এ। যখন এসএসডব্লিউ 2 এতে যাবেন গা, তখন কিন্তু আরো 5 বছর মেয়াদ। তো এসএসডব্লিউ 1-এ যখন থাকবেন, 3 বছর মেয়াদ শেষ হলে আপনি কিন্তু এসএসডব্লিউ 2 এর জন্য পরীক্ষা দিতে পারবেন। পাশ করলে পরে আরো পরবর্তীতে 5 বছর থাকতে পারবেন। এখন এখানেই কথাটা, এর আগে রুলস ছিল যে এসএসডব্লিউ 2-এ 5 বছর যাওয়ার আগে 3 বছরের মাথায় পিআর এর জন্য আবেদন করা যেত। কিন্তু এখন নতুন একটি আপডেট এসেছে, সেটা হলো পিআর এর জন্য 5 বছরের ভিসার মেয়াদ থাকতে হবে। তো 5 বছরের জন্য ভিসার যদি মেয়াদ থাকতে হয়, তাহলে এসএসডব্লিউ ভিসা তো হয় 1 বছর করে, হাইস্টে 1 বছরের বেশি আমি জানি না যে বেশি দেয় কিনা, 1 বছর করে হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমার মনে হয় পিআরের জন্য আবেদনটা এখনো, হ্যাঁ, বলা যাচ্ছে না যে কি হয়। অবশ্যই যখন আপডেট আসবে আপনাদেরকে জানাবো। জাপান সবার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে এরকম কিছু না, হ্যাঁ, কঠিন হচ্ছে, বাট এগুলো স্বাভাবিক পর্যায়ে আছে। তো আমরা এত টাকা বেতন পাই, আপনারা এত টাকা জাপানে বেতন পান, ওই স্বাভাবিক হিসেবে আপনি কি 3-4 মান না, এটা আসলে তেমন কিছু না। বা হ্যাঁ, যারা ওই ওয়ার্কিং বিষয়ে আসবেন তাদের কিন্তু 30 মান দিতে হবে, 3 লক্ষ ইয়েন। এটা আসলে 1.5 মাসের বেতন। যারা আসবে নতুন তাদের 1.5 মাসের বেতন, ওটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমাদের এখন 3-4 মান থেকে। ও আরেকটা কথা, এসডব্লিউ না ভিসা রিনিউ করতে আপনি 3-4 মান কথা ছিল, কিন্তু এখানে 10 মান হয়েছে। হ্যাঁ, এটাও অস্বাভাবিক কিছু না, মোটামুটি স্বাভাবিকের মধ্যেই আছে। তো আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটি ভিডিওতেই কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। তো যারা জাপানি ভাষা ল্যাঙ্গুয়েজ বা পড়তেছেন, যারা জাপানে আসবেন, তাদের জন্য শুভকামনা। আসেন, জাপান অনেক ভালো একটি, হ্যাঁ, উন্নত একটি দেশ। তো পর্যায়ক্রম আমার মনে হয় বিদেশিরা আস্তে 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 জাপান ছেড়ে চলে যাবে। যারা কঠিন ভাববে, যারা রুলস রেগুলেশন মানবে না, তারা, যারা রুলস রেগুলেশনের মাঝখানে থাকবে, তারা অবশ্যই থাকবে, লং টাইম থাকতে পারবে। প্রতি বছরই তো আসলে
নিয়ম পরিবর্তন হয়, সরকার চেঞ্জ হয়, তো আমার মনে হচ্ছে জাপানে যে তাকাইচি সাং আছে, যে জাপানের সরকার আছে, নাম তাকাইচি, তো আমার মনে হয় বেশি দিন টিকবে না, কারণ যে অবস্থা শুরু করেছে বসার পরে 2-3 মাসও হয় নাই, তো মনে হয় বেশি দিন টিকবে না। জানি না, তারপরে মনে হচ্ছে এরকম। হ্যাঁ, তো আশা করি সকলেই ভালো করে লেখাপড়া করে, হ্যাঁ, ভালো করে প্রস্তুতি নিয়ে, এবং আমার মনে হয় জাপানে আসার আগে N3, হ্যাঁ, N3 পাস করে আসলে সব থেকে ভালো হয়। N3 হচ্ছে একটি জাপানিজ লেভেল, N5, N4, N3 পাস করে আসলে সব থেকে বেটার হয়। জাপানিজদের সাথে কনভারসেশন, কাইওয়া, এগুলো পারা যায়। তো সেক্ষেত্রে কাজকর্ম করে পারা যায়। তো এরপরে আমি আরেকটি ভিডিও তৈরি করব যে স্টুডেন্টরা কেন এসে কাজ পাচ্ছে না, জাপানে স্টুডেন্টরা এসে কেন কাজ পাচ্ছে না, তাড়াতাড়ি কেন আহ, ভালোভাবে জব খুঁজে পাচ্ছে না, কিসের জন্য পাচ্ছে না। আর এখন বর্তমানে জানেনই তো, জাপানে অবৈধ যে যারা কাজ করছে 28 ঘন্টা, একটা জাপানে স্টুডেন্টরা 28 ঘন্টার বেশি কাজ করতে পারে না বৈধভাবে। অবৈধভাবে হ্যান্ড ক্যাশ যেগুলো আছে এগুলো করতো, কিন্তু এখন কিছুদিন আগে 6 জনের গ্রেপ্তার করার পর সবাই একটু সচেতন হয়ে গেছে, সেজন্য একটু, হ্যাঁ, বাড়াবাড়ি চলতেছে। তো এগুলো ঠিক হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু অবৈধ কোনো কিছুই করা ভালো না। আপনি জাপানে আসছেন লেখাপড়া করার জন্য লেখাপড়া করবেন। যদি আপনি টাকা ইনকামের জন্য আসেন তাহলে স্টুডেন্ট বিষয়ে আইসেন না। হ্যাঁ, তো এগুলো আমরা আলোচনা করব পরের ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবারই ভালো। কি আর বলবো, ভালো করে প্রস্তুতি নিয়ে তারপরে জাপানে আসার চিন্তা ভাবনা করবেন। জাপান অনেক সুন্দর একটি দেশ, সবার ব্যবহার খুবই ভালো। হ্যাঁ, এখানে আসলে আপনি নিজে লাইফটা সেটেল করতে পারবেন। অল্প সময়ে কিছু টাকা কামিয়েও যদি দেশে যেতে পারেন, কিছু একটা, হ্যাঁ, বিল্ড আপ করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।